আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। জান, রবিন ডক্টরকে ডাক, জ্ঞান ফিরেছে পরীর। আমি ঠিক আছি, প্যানিক হতে হবে না। মনে নেই দাদি বলে আমার কই মাছের জান, মরবো না এত তাড়াতাড়ি। চুপ করো, আর একটা কথা বলবে না তুমি। বাজে বকা বন্ধ কর। তুই স্টোর রুমে কিভাবে গেলি? আমি ওয়াশরুমে থেকে ফিরছিলাম, কেউ ধাক্কা দিয়ে ফেলে দেয়। কে সেটা দেখার আগেই দরজা অফ করে দেয়। ভয় আর অন্ধকারে দম বন্ধ হয়ে আসছিল, তারপর আর মনে নেই কিছু। এটা দিয়ার কাজ আমার মনে হচ্ছে। না, দিয়া তো অডিটোরিয়াম থেকে রাগ করে বের হয়ে গেল। সিসিটিভিতে আমি চেক করেছি, ও করেনি। আমাকে কোনো ছেলে ধাক্কা দিয়েছে, কারণ এত শক্তি কোনো মেয়ের হতেই পারে না। আচ্ছা, এটা নিয়ে পরে দেখা যাবে, এখন রেস্ট করো পরি। ডক্টর চেক আপ করে রিলিজ দিয়ে দিল। 2 দিন পর রিপোর্ট দিবে। ডক্টর কিছু একটা আন্দাজ করে চিন্তিত, তবে সেটা বুঝতে দিল না ওদের। 2 দিন পর রিপোর্ট দিবে। তোষির বাসায় কেয়ার হবে না, তাই নিজের বাসায় নিয়ে এলো। নিহু, তোষির কি হয়েছে? ওকে কোলে নিয়েছিস কেন? আম্মু, তোমার মেয়ে একদম খাওয়া দাওয়া করে না, মাথা ঘুরে পড়ে গিয়েছিল। নাইলা রহমান চোখ পাকিয়ে বলল, যা আগে ঘরে দিয়ে আয়, তারপর দেখছি এটাকে। তোষি ভয়ে ঢোক গেল। ফুফি এখন ক্লাস নেবে। রিহানকে ফিসফিস করে বলল, আর এক্সকিউজ পেলেন না খুঁজে? অবিবাহিত মেয়ে যদি অন্য কারণে মাথা ঘুরে পড়ে যায়, তাহলে সমাজে মুখ দেখাবে কি করে? বলেই চোখ মেরে দিল। অসভ্য একটা। ঘুমের ওষুধ দিয়েছে ডক্টর। তোষি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। এখন রাত 8টা। নিহান ব্যালকনিতে বসে ভাবছে কে করতে পারে এমন কাজ। ওদিকটা লেডিস ওয়াশরুম, তাই সিসি ক্যামেরা নেই। কিভাবে ধরবে? কিন্তু ধরতে তো হবে। তোষি সকালে নিহানের সাথে ক্যাম্পাসে গেল, কারণ নিহান আর রিস্ক নিতে চায় না, আর বডিগার্ডগুলোকেও ক্লাসরুমের কাছে থাকার অনুমতি নিয়ে দিল। একটা মেয়ে গার্ডও রেখেছে যে ওর সাথে ওয়াশরুমেও যেতে পারবে। তোষির এসবে বিরক্ত লাগলেও কিছু বলছে না, কারণ ব্যাপারটা সিরিয়াস। আজকে লাস্ট প্র্যাকটিস প্রোগ্রামের টুডে। আজকে ড্রেসের থিম দেয়নি। তোষি রেডি হতে যেয়ে ক্যালেন্ডারের পাতায় চোখ গেল। বর্ষার প্রথম দিন আজ। মনটা খুশি হয়ে গেল। এত সময় কনফিউজ ছিল কি পরবে তা নিয়ে, তবে এখন একদম কনফার্ম। একটা সাদা শাড়ি নিয়ে চলে গেল রেডি হতে। সাদা শাড়ি, মিডিয়াম মেকআপ, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, 2 হাত ভর্তি কাচের রেশমি চুড়ি, চোখে ব্লু লেন্স, গলায় অ্যান্টিকের কালো গয়না, কানে ঝুমকা, আঙুলে বড় আংটি, 2 পায়ে নূপুর। রেডি আমাদের নায়িকা। কোনো হুর পরিচয়ে কোনো অংশে কম লাগছে না। হোয়াইট পার্টি পার্স হাতে নিয়ে নেমে আসছে। আজ তোষির সৌন্দর্যের কাছে ওর পাষণ্ড পরিবারও হার মেনেছে। তোষি বের হয়ে যাচ্ছিল। এই মুখ পুড়িয়ে এদিকে আয়। তোষি কিছুটা অবাক হয়ে গিয়ে গেল। না জানি আজ কত ছেলের ঘুম হারাম করবে। কাজলের ফোঁটা দিয়ে দিল কানের পিছে। তোষির খুব ইচ্ছে করছিল দাদিকে জড়িয়ে ধরতে। নিজেকে সামলে বলল, কেন বুড়ি, হিংসা হয় নাকি? বলে বের হয়ে আসলো। ও দেখতে একদম আমার মায়ের মতো হয়েছে। কি বলেন আম্মা, কিভাবে সম্ভব? দাদি থতমত খেয়ে বলল, আরে হয় না এরকম দেখতে অনেক মানুষ, তাই বললাম। দাদি কোনো রকমে পালালো ওখান থেকে। আজ বডিগার্ডগুলো তোষিকে দেখে হাঁ করে রইল। এক সাদা হুড়পড়ি। ক্যাম্পাসের ছেলেরা চোখ দিয়ে গিলে খাচ্ছে তোষিকে, কিন্তু বডিগার্ডগুলোর জন্য কেউ সাহস পাচ্ছে না কথা বলতে। তোষি, আমি যদি ছেলে হতাম না রে, তবে আজ তোকে সত্যি ভাগিয়ে নিয়ে যেতাম। রুকু কথা শুনে গার্ডরা হেসে দিল। চল তো ফাজিল। সবার সাথে আগে তোষিদের প্লে হচ্ছে। কুহু অনেক সুন্দর অভিনয় করছে। আজকে রবিনেরও মনে ধরছে ওকে একটুখানি। এখন নায়ক নায়িকার বিচ্ছেদ হলো, ভুল বোঝাবুঝি হয়েছে। নিহান বাইরে ব্যস্ত ছিল। এখন তোষি গাইবে, এর জন্য ভিতরে এলো, কিন্তু দূর থেকে তোষিকে দেখে যেন হারিয়ে গেল। এত সেজে কেন এসেছে? সবাই তো প্লে না দেখে ওকেই দেখে যাচ্ছে। হিংসে হচ্ছে নিহানের। নিহান তোষির সামনে দাঁড়ালো। হোয়াইট পাঞ্জাবি পরেছে নিহান, এত সুন্দর লাগছে। তোষির চোখে নেশা ধরে গেছে। মাইকে তোষিকে ডাকায় ধ্যান ভাঙল। নিহান তো বিভোর হয়েই আছে, তাই মনের অজান্তেই তোষিকে হাত ধরে স্টেজে দিয়ে গেল। ভার্সিটির 2 ক্রাশ একসাথে স্টুডেন্ট সিটি দিচ্ছে। ছেলে মেয়েগুলো ওদের না পাওয়ার আক্ষেপে চলে যাচ্ছে। স্টেজের লাইট নিভে গেল, তোষির উপর নীল আলো পড়ল। নীল আলোতের সৌন্দর্য আরো ফুটে উঠেছে। ড্যাব ড্যাব করে দেখে যাচ্ছে ওকে সবাই। নিহান মুগ্ধ চোখে তাকিয়ে আছে। তোষি গেয়ে উঠল, কেন এত হারা
কেন এত সংশয়, ভালোবেসে তোকে দূরে হারাবো, সে তো হবার নয়। কেন এত হারাবার ভয়, কেন মনে সংশয়, ভালোবেসে তোকে দূরে হারাবো, সে তো হবার নয়। শুধু তোরে প্রাণ ভরে ভালোবাসবো, শুধু তোরে ভালোবেসে এই বুকে জড়াবো, শুধু তোরে প্রাণ ভরে ভালোবাসবো, শুধু তোরে ভালোবেসে এই বুকে জড়াবো। তৌসি পুরো গানটা শেষ করলো। নীল চোখ বেয়ে পানি পড়ছে। গানটা স্পষ্ট বোঝা যাচ্ছে তৌসির ভাঙা হৃদয়ের কথা। আজও সবাই কেঁদেছে আর নিহান অপরাধ বোধে মাটিতে মিশে যাচ্ছে। তবুও প্রেয়সীর দিকে তাকিয়ে আছে অপলকে। তৌসি স্টেজ থেকে নেমে আসে, ব্যাক স্টেজে যেয়ে চুপ করে বসে থাকে। চোখের পানি এখন বেয়ে পড়ছে না, কিন্তু বিষাদ বড্ড পোড়াচ্ছে। নিহান ওখান থেকে উঠতে পারে না। তৌসি কিছু সময় পর এসে বসে, তখন নিহান উঠে ওর পাশে বসে পড়ে। তৌসি একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। একে একে সব অনুষ্ঠান শেষ হয়। এখন তৌসির একক গানের প্রতিযোগিতার পালা। নতুন করে অ্যানাউন্সমেন্ট করা হয়, আজকে গানের প্রতিযোগিতা হবে না, সেটা কবে হবে পরবর্তীতে জানানো হবে। স্টুডেন্টরা আপসেট হয়ে যায়। এটা দেখে প্রিন্সিপাল উঠে আসে স্টেজে। My dear student, don't be sad. What if you guys will enjoy our VP and beautiful singer Tosi Dio song? প্রিন্সিপালকে বাকি কথা শেষ করতে না দিয়ে আনন্দে চিল্লিয়ে ওঠে সবাই। দিয়ার তো কাদার অবস্থা বেচারি। ধুর, ভাল লাগে না। লাভ ইউ স্যার, ইউ আর দ্য বেস্ট। বিড়বিড় করে বলে দাঁত কাপাটি বের করে তৌসির দিকে তাকায়। তৌসি পাত্তা না দিয়ে স্টেজের দিকে এগোয়। নিহান দৌড়ে তৌসির সামনে গিয়ে স্টেজে ওঠার জন্য হাত বাড়িয়ে দেয়। সবার সামনে এখন হাত না দিলে অপমান করা হবে তাকে। আমাদের ব্যক্তিগত সমস্যায় এভাবে তো আর ভিপিকে অপমান করতে পারি না, তাই হাত এগিয়ে দিলাম। নিহানের হাসিটা মাশাআল্লাহ এত খুশি দেখে আমিও হেসে দিলাম। রবিনরা দিয়াকে পিঞ্চ করে কথা বলছে। আহা, কি জুটি! দেখলেই মনে হয় মেড ফর আজ আদার কাপল। উঠে অন্য পাশে চলে গেল। কি গান গাইব রে, আমি তো প্র্যাকটিস করিনি, তুই শুরু কর। সময় যখন মরুর ঝড়ে এমন হারায় কেমন করে, আমি তখন যোজন ধরে একাকীর সঙ্গে মৌনতা। আকাশ যখন আধারে ভীষণ, এক ফোঁটা জল চেয়েছে মন, অবহেলায় অপমানে পেয়েছে রিক্ত শূন্যতা। আমি ছিলাম তোমার পাশে, তোমার আকাশ ভালোবেসে, সে বিশালে খুঁজেছি একটু কোঠায়, তাও মেলেনি তা। হঠাৎ যখন ছুটির খেলা, মেঘে মেঘে অনেক বেলা, তখন সে ক্লান্তিকালে ধূম্র জালে খুঁজছ যে বৃথা। চোখের জলের আড়ালে খেলা শুধুই দেখেছিলে, যন্ত্রণারই আগুন নীলে পড়েছি যে বোঝনি তা। অভিমানে চুপটি করে এসেছি তাই দূরে সরে, বোঝাতে চেয়েও পারিনি তাই বোঝাতে লুকোনো কথা। অন্ধকার ঘরে কাগজে টুকরো ছিঁড়ে কেটে যায় আমার সময়। তুমি গেছো চলে, যাওনি বিস্মৃতির তলে, যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়। রেখে দিলাম তোমায় আমার হৃদয় গভীরে, তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে। আমি রয়েছি তোমার
ব্যথা নিকশ কালোয় আধারে স্মৃতিরা সব খেলা করে রয় শুধু নির্জনতা নির্জনতায় আমি একা একবার শুধু চোখ মেলো দেখো আজ পথে জালি আলো তুমি আবার আসবে ফিরে বিশ্বাসটুকু দু হাতে আঁকড়ে ধরে। তোষি কিছু সময় চুপ থেকে আবার অন্য একটা গান গাইলো নিহানের দিকে তাকিয়ে। ভালোবেসেছি তোমায় যত আজ মনে ঠিক ততই ক্ষত ছিল যে হৃদয় পরিপাটি আজ সে হৃদয় পোড়া মাটি। করতালির জোয়ারে বয়ে গেল পুরো অডিটোরিয়ামে। ভালোবাসাটা কি আর বুঝবি না পরি? খুব করে চাই মন প্রাণ উজাড় করে ভালোবাসতে, তবে কি করব বলো, তুমি যে তার যোগ্য নও। সবাইকে ধন্যবাদ দিয়ে ওরা নেমে এলো। তোষির গলা ব্যথা করছে, মাথাটাও ঘুরছে। তোষি ঠিক আছিস? এমন লাগছে কেন তোকে? কুহুকে ডেকে দিন। নিহান তোষিকে মেকআপ রুমে বসিয়ে কুহুকে পাঠিয়ে দেয় পানির বোতল দিয়ে। পানি? আমি তো বলিনি। ভাইয়া দিল, নে একটু খা, তারপর চল বাসায় দিয়ে আসি তোকে। তোষি হাঁটতেই পারছে না, ঝাপসা দেখছে সব। কুহু নিহানকে কল করে। বডিগার্ডগুলো ক্যাম্পাসের বাইরে পার্কিংয়ে আছে। নিহান দ্রুত আসে। কি হয়েছে? খারাপ লাগছে তুষি? তৌসি নিহানের কাঁধে ঢলে পড়ে। কাঁধে ভেজা অনুভব হয়। হাত দিয়ে দেখে রক্ত পড়ছে তৌসির ঠোঁটের কোণ বেয়ে। তুষি চোখ খুল, তুষি কি হয়েছে? ভাইয়া বাসায় নিয়ে চলুন, ডক্টরকে আসতে বলুন। নিহানের মা শপিংয়ে গেছে, তাই বাসায় নিয়ে গেল। কুহু রবিনও আছে সাথে। কুহু কাঁদছে। কেঁদো না, ডক্টর আসছে বাসায়। এই মেয়েটা ছোটবেলা থেকেই কষ্ট পেয়ে আসছে, জানি না কবে ও একটু সুখ পাবে। ওর এমন রক্ত পড়ে দেখে খুব ভয় করছে। এত সুইট একটা মেয়ের সাথে ভালোই হবে সামনে। কুহুর কথা বলতে ইচ্ছে হচ্ছে না, তাই চুপটি করে রইল। ডক্টর এসে চেক আপ করলো তৌসির। চোখে মুখে চিন্তার ছাপ। আগামীকাল রিপোর্ট দেবে, ওটা না দেখে কিছু বলতে পারছি না। কিছু কি আন্দাজও করতে পারছেন না? আমি যা আন্দাজ করছি, আল্লাহর কাছে দোয়া করো যাতে সেটা না হয়। সবার ভয়টা কয়েক গুণ বেড়ে গেল আরো। তৌসি উঠে বসলো। কি হয়েছে? আমি বাসায়। হ্যাঁ, মাথা ঘুরে পড়ে গিয়েছিলি, শুয়ে থাক, আম্মু চলে আসবে এক্ষুনি। কুহু জান, কাঁদছিস কেন? আমি ঠিক আছি তো। কুহু এত সময় নিঃশব্দে কাঁদছিল। তৌসির ডাকে জোরেই কেঁদে দেয়। তৌসিকে জড়িয়ে বলছে, তোর কিছু হলে আমি কি নিয়ে থাকবো বল? কেন নিজের খেয়াল রাখিস না বলবি? পাগলি একটা। ফুফিমণি এসে পড়েছে। গাড়ির শব্দ পেয়ে তৌসি সবাইকে স্বাভাবিক হতে বলল। নিচে নেমে এলো সবাই। আরে এটা আমার মেয়েটা নাকি হোর পরি? তেঁতুল গাছের পেতনি? মায়ের দিব। তেঁতুল গাছের পেতনি তো ওই দিয়া। তৌসির কপালে চুমু দিল। আজ বাবা বেঁচে থাকলে তোকে দেখে জ্ঞান হারাতো। তৌসি বাসায় ফিরছে বিকেলের শেষ ভাগ এখন। গাড়িতে কেমন যেন লাগছে, তাই এক সাইডে থামিয়ে নামলো। তৌসিকে দেখে ক্রাশ খেয়ে ফেললো একজন। ও মাই গড, স্নো হোয়াইট, আই ওয়ান্ট হার এট এনি কস্ট। তৌসি চলে গেল। তাড়াতাড়ি বাসায় যে ফ্রেশ হয়ে নিলে ভালো লাগবে। লোকটা তৌসির গাড়ির নম্বর নোট করে নিল। বাসায় যেয়ে দেখে দাদি মা মিলে কিছু একটা নিয়ে খুব হাসছে। আমাকে দেখেই মুখটা কালো করে ফেললো। আর আমি দীর্ঘশ্বাস নিয়ে চলে এলাম আমার আপন নীড়ে। পরদিন রিপোর্ট দিবে হাসপাতালে এসেছে তৌসি। তুমি একা এলে যে? আমার রিপোর্ট তাই। বলুন। তোমার ফ্যামিলি মেম্বার্স সাথে থাকলে ভালো হতো মা। আমার কেউ নেই, প্লিজ বলুন আমাকে। ওকে, কিন্তু তোমাকে শক্ত থাকতে হবে। জি। তোমার ব্লাড ক্যান্সার হয়েছে, ঘাবড়াবে না। এটা প্রথম স্টেজে আছে, ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে। আমি চিকিৎসা না করলে আর কতদিন বেঁচে থাকবো? বড় জোর 6 মাস বা তারও কম, কারণ এটার অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যাবে, যা হালকা থেকে গভীর হবে। ধন্যবাদ ডাক্তার, মনের মতো একটা নিউজ দিলেন। এখন সবার মনোকামনা পূর্ণ হবে। জানেন আমার মৃত্যুর জন্য প্রতিদিন কত মানুষ দোয়া করে। তৌসি উঠে বের হয়ে গেল। ডক্টর অবাক চোখে দেখছে। আজ প্রথম এমন পেশেন্ট দেখলো যে কিনা নিজের নিশ্চিত মৃত্যুতে খুশি। চোখ থেকে একটা পানি তো দূরের কথা, জলও জমাট বাঁধেনি। এলোমেলো পায়ে হেঁটে এলো গাড়ির কাছে তৌসি। লিভ মি অ্যালোন। কার নিচে ড্রাইভ চলে গেল।
সন্ধ্যা হয়ে গেছে, আপন মনে গাড়ি চালিয়ে যাচ্ছে। শহর থেকে অনেক দূরে চলে গেছে। এদিকটায় মোবাইলের নেটওয়ার্ক নেই। অনেক সময় হলো ফোন পাচ্ছে না, ফোনের দিকে তাকিয়ে দেখে নেটওয়ার্ক নেই। থ্যাঙ্কস আ লট ডিয়ার নেটওয়ার্ক পারফেক্ট টাইমে যাওয়ার জন্য। নিরিবিলি জায়গায় গাড়ি রেখে ঘুম দিল। এদিকে নিহানের হাল বেহাল, ফোন ট্রেস করতে পারছে না। নিহান ঢাকার বাইরে গিয়েছিল, ফিরেছে বিকেল, তখন থেকেই খুঁজে চলেছে। এই মেয়েটা এত কেন চালায় আমাকে, সবসময় যা মনে চাই তাই করবে। 24 ঘন্টা না হলে পুলিশকেও জানাতে পারছে না। বডিগার্ডদের পক্ষেও লাভ নেই, কারণ তিনি নিজেই ফলো করতে মানা করেছে। ঘুম থেকে উঠে ড্রাইভ করা শুরু করলো বাসায় ফেরার জন্য। নেটওয়ার্ক পেতে নিহানের কল আসলো। এত কল কেন দিচ্ছি? খেয়ে কাজ নেই? নিহান তৌসির বাসায় যেয়ে বসে রইল ওর রুমে। তৌসি 10টার দিকে ফিরল। চোখ মুখের অবস্থা খুব খারাপ, কেমন যেন টলছে। তৌসির রুমে ঢুকতে নিহান তৌসিকে টেনে দেয়ালে চেপে ধরে, রক্তিম চোখায় তাকায় ওর দিকে। তোর আমাকে মানুষ মনে হয় না, তাই না? বিকেল থেকে পাগলের মতো খুঁজছি তোকে, আর তুই কোথায় ছিলি বল? নিহান একরকম রূপ অন্য সময় দেখলো হয়তো তৌসি ভয়ে কাঁপাকাঁপি করতো, কিন্তু আজকে ভয় করছে না। নিহানকে অবাক করে দিয়ে এক হাতে কাঁধে, অন্য হাতে নিহানের কোমর পেঁচিয়ে পরম ভালোবাসায় শক্ত করে জড়িয়ে ধরল। নিহানের সব রাগ গলে জল হয়ে গেল। ও নিজেও জড়িয়ে নিল পরিটাকে। যদিও অনেক অবাক হয়েছে, কিন্তু এখন প্রশ্ন করার সময় নেই, আগে পরিটাকে হ্যান্ডেল করি। ঘুম পাড়িয়ে দিবি ভাইয়া? অনেকদিন ঘুমাই না আমি। নিহানের বুকটা কেঁপে ওঠে ওর এত আকুতি ভরা কণ্ঠে। কতটা অভিমান জড়ানো তা পরিমাপ করার সাহস নেই আমার। তৌসিকে কোলে তুলে নিল, তারপর বেডে শুয়ে দিয়ে মাথায় হাত বুলাতে লাগলো। তৌসি নিহানের এক হাত টেনে তার উপর মাথা রাখলো। নিহান তৌসির দিকে ঝুঁকে বলল, কষ্ট হচ্ছে তোর? ডক্টর ডাকবো? তুই তো খাবারও খেলি না পরি। তৌসি কিছু সময় তাকিয়ে রইল আর ভাবছে, এই মানুষটা কি খুব কষ্ট পাবে আমি চলে গেলে দাদু ভাইয়ের কাছে? তৌসি কি যে হলো, নিহানকে এতটা কাছে পেয়ে এক হাত দিয়ে ওর মুখটা টেনে তাতে ঠোঁট মিলিয়ে দিল। নিহানও সায় দিল। তাতে কিছু সময় পর আমি ঘুমাবো। কপালে আলতো করে চুমু দিয়ে ঘুম পাড়িয়ে দিল। নিহান উঠে আসতে নিলে হাতে টান লাগলো। তৌসি ওর হাত ধরে রেখে ঘুমোচ্ছে। এমন করিস না জান, এখনো বিয়ে হয়নি আমাদের। আমি আর কোনো ভুল করতে চাই না তোর সাথে। হাত ছাড়িয়ে চলে গেল নিজের বাসায়। তৌসির স্পর্শে স্পষ্ট ভয় ছিল। কি নিয়ে প্রচুর ভয় পাচ্ছে। ও শিট, রিপোর্টটার কথা তো জানা হলো না, কাল যেয়ে নিয়ে আসবো। পরদিন সকালে নিহান চলে যায় হাসপাতালে, কিন্তু তৌসির ট্রিটমেন্ট যে ডক্টর করছে তিনি আউট অফ কান্ট্রি আছেন। 1 সপ্তাহ পর আসবেন। তৌসি ভার্সিটিতে যেতেই কহু সামনে এসে দাঁড়ালো। তুই রিপোর্ট এনেছিস? হ্যাঁ, কিছু হয়নি, তেমন চিন্তার কারণ নেই। সত্যি বলছিস তো? চল ক্লাসে যাব। ছুটির পর নিহান তৌসির সাথে কথা বলতে আসে। রিপোর্টটা নিতে পারিনি, ডক্টর দেশে নেই। ও আচ্ছা। কুহু তৌসিকে গুঁতা দেয়, ফিসফিস করে বলে, তুই না জানিস রিপোর্ট? বল ভাইয়াকে। কেন বলবো? কি হয় ও আমার? দেখ, তুই অন্তত ওর নাটককে গড়িস না। তোরা থাক, আসি। ওকে ভাইয়া। খেয়াল রেখো ওর। নিহান যেতেই কুহু মুখ বাঁকিয়ে বলে উঠল, আমি তো সবসময় খেয়াল রাখি, এত বলার কি হলো? আচ্ছা কুহু, আমি যদি হঠাৎ করে হারিয়ে যাই তখন কি করবি? লোক ভাড়া করে এনে তুলা আছাড় মারবো, শয়তান মেয়ে। তুই হারাই গেলে আমার বাবুরা কাকে খালামণি বলে ডাকবে? হ্যাঁ, ভুল হয়ে গেছে। এবার চল বাসায় যাই। তাও থাম, তোর এই প্যান প্যানানি ভাল লাগে না। শয়তান মেয়ে, দাঁড়া। তৌসি দৌড় দিল, আর এই দৌড় দিয়েই বিপদে পড়ে গেল। শ্বাসকষ্ট হচ্ছে। কুহু দূরেই ছিল, তাই তাড়াতাড়ি গাড়িতে উঠে গেল। টিস্যু দিয়ে নিজের মুখে চেপে ধরল। কুহু তৌসির চলে যাওয়ার দিক তাকিয়ে আছে। কি হলো? এভাবে চলে গেল কেন? কল দিচ্ছে কিন্তু তৌসি ধরছে না। 10 মিনিট পর তৌসি স্বাভাবিক হয়ে কুহুকে মেসেজ দিল, হঠাৎ অফিসে আসতে হলো রে। তুই দূরে ছিলি, সময় নেই, তাই চলে এলাম। রাতে কল দিব, বাসায় চলে যা। তুই সে মিথ্যে বলছে কেন? বাড়িতে ঢুকে তৌসিকে দেখে শিশিরকে মিষ্টি খাওয়াচ্ছে শান্তা চৌধুরী, আর দাদি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি হচ্ছে এখানে? আমার সোনা নাতি চাকরি পেয়েছে, 2 লক্ষ টাকা বেতন। আমরা আর থাকবো না এখানে। তৌসি টেবিলের ওপর অ্যাপয়েন্টমেন্ট লেটার ওটা তুলতে ছিটতে নিল। ওটা সিরিস না, মুক্তি দে আমাদের। দিতে পারি একটা শর্তে। কি শর্ত? তোমরা আমার সাথে এমন খারাপ ব্যবহার কেন করো যদি সেটা বলো। তুই তোর দাদু ভাইয়ের মাথা চিবিয়ে খেয়ে সব সম্পত্তি নিয়ে গেছিস তাই। ও
ও তাই? সম্পত্তি তো আমি কলেজে উঠলে দিয়েছে, তার আগে থেকেই তো তোমরা এরকম করো। অন্য কারণটা বলো। আর কোনো কারণ নেই। আচ্ছা, আমি তোমাদের সব সম্পত্তি দিয়ে দিব, তাহলে কি ভালোবাসবে আমাকে তোমরা? কখনো না, তোর মতো মেয়েকে আমি কখনো ভালোবাসবো না। কার না কার পাপ। শান্তা চৌধুরীকে কিছু বলতে না দিয়ে কষিয়ে চড় মারলেন দাদি, মুখে একবার বন্ধ। ঘরে যাও বৌমা। কিন্তু মা। ঘরে যেতে বলছি আমি। দাদি অনেকটা চিৎকার করে বলল, শিশির, তোর মাকে নিয়ে যা ঘরে। শিশিরের এই কাগজ যদি ছিঁড়িস তাহলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। কি খারাপ করবে শুনি? লেটার দে তৌসি। আরে আমার নাম জানো দেখি তুমি। তা এত তেজ এলো কোথা থেকে? অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে না আমার তোমার নাতিকে বরবাদ করতে। আমি একটা কল দিলেই তোমার আদরের দুলাল নাতিকে কোম্পানির গেট থেকেই বের করে দেবে। বেচারা। কেন এমন করছিস? ওই যে বললাম, সত্যিটা বলো। দাদি চুপ করে রইল, তাই আমিও চলে গেলাম। এই রহস্য আমাকে জানতেই হবে। মা কিছু বলতে নিয়েছিল, শয়তান বুড়ি থামিয়ে দিল। কে বলবে আমাকে সত্যিটা? উপিমণি কি জানে? হ্যাঁ, একবার কথা বলে দেখতে হবে। আর হ্যাঁ, ডক্টরের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আমার এই নিউজটা কোনোভাবেই লিক করা যাবে না। কোথায় তুমি স্নো হোয়াইট? আমার চোখের ঘুম আর মনের শান্তি সবটাই কেড়ে নিয়েছো তুমি। যত সময় না কাছে পাচ্ছি তত সময় আর শান্তির দেখা মিলবে না। পিএকে ডাকলো, তারপর বলল, এই গাড়ির মালিকের সব ডিটেলস আমার চাই, খুব দ্রুত। ওকে স্যার। এই নাও তোমার পাওনা, 5 লক্ষই আছে। ম্যাম, ওকে মেরে ফেললেই তো হতো। না, ভয় পাওয়াতে চেয়েছিলাম, সেটা তো হয়েছে। যদি মারতেই হয় তাহলে আবার দেখা হবে আমাদের। ছেলেটি চলে গেল। দিয়া বিদঘুটে হাসিতে ফেটে পড়ল। তৌসি এবার শুধু ঘরবন্দি করিয়েছিলাম, পরবর্তীতে আর কি হয় শুধু দেখতে থাক। দাদির ফোনে একটা কল এলো, যেটা দেখে তার অন্তরাত্মা কেঁপে উঠছে, তরতর করে ঘাম বেয়ে পড়ছে। না, এত বছরের এই রাজ বপর হতে পারে না, আমি হতে দিব না। স্ক্রিনে ভেসে আছে নামটা ডক্টর আজাদ। তুমি এত বছর পর কেন কল দিয়েছ? মিসেস চৌধুরী, মনে রেখেছেন তাহলে আমাকে? মনে রাখবেন নাই বা কেন? এত বড় একটা রাজ যেহেতু আমার কাছে। ভনিতা ছাড়ো, কেন কল দিয়েছ তাই বলো। আমার শেয়ার চাই আপনার প্রপার্টি থেকে, না হলে আমি সবাইকে বলে দিব সত্যিটা। সেটা চাইলেও সম্ভব নয়, কারণ এখন এসবের মালিক ওই কালনাগিনী। হো, বাচ্চা মেয়েকে এসব কেন বলেন? আসল কালনাগিনী তো আপনি। মুখ সামলে কথা বলো। ওকে, তবে ব্যাপারটা মাথায় রাখবেন, না হলে বুঝতেই পারছেন। কল কেটে দিল ডক্টর। এখন কি করব? আমাকে কিছু একটা করতেই হবে। এভাবে বসে থাকলে আমার এতদিনের সব চেষ্টা বৃথা যাবে। রাতে কুহু বারবার কল দিচ্ছে। হ্যাঁ বল। বল মানে? তুই এরকম আজব ব্যবহার কেন করছিস? কোথায়? আচ্ছা কি হয়েছে বল। তুই ওভাবে চলে গেলি কেন? বললাম তো মেসেজে। আমাকে এড়িয়ে যাচ্ছিস কেন তুই? না রে বাবা, আচ্ছা এখন রাখি, কাল দেখা হবে। কুহু রাগ করে কল কেটে দেয়। কল কাটার পর, সরি, জানি অনেক রাগ হলি, কিন্তু আমি চাচ্ছি না তুই কষ্ট পাস আমার জন্য। সকালে তৌসি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আয়নার সামনে বসলো। ওর সবচেয়ে প্রিয় এই চুলগুলো। চুলে হাত দিতেই একসাথে অনেকগুলো চুল উঠে আসলো। সাইড এফেক্ট অফ ক্যান্সার। মুস্কি হেসে বলল, এখন এগুলোও চলে যাবে। কোনো রকম আছড়ে বের হলো, ক্লাস করে বের হলো। কুহু কথা বলছে না, রেগে আছে বোঝা যাচ্ছে। চল পাস্তা খেয়ে আসি। চল, পাস্তার জন্য 7 খুনো মাফ। এদিকে তৌসির উপর ক্রাশ খাওয়া লোকটির পিএর সব তথ্য নিয়ে এসেছে। পিএ প্রচুর ভয় পাচ্ছে, যখন স্যার জানবে মেয়েটির ক্যান্সার তখন কি করবেন আল্লাহ জানে। কি এত ভাবছো? দাও ফাইলটা। এই নিন স্যার। যাও তুমি। একা হতেই একে একে সবকিছু পড়লো। অনেক ভালো লেগে গেছে সবকিছু জেনে, কিন্তু যখন শেষ পাতাটায় দেখলো মেয়েটির ক্যান্সার, তখন হাত থেকে ফাইলটা পড়ে গেল রেস্টুরেন্টে। আচ্ছা তুষি, তুই তো সব সময় চাইতে নিহান ভাই তোকে ভালোবাসুক, তাহলে এখন যখন সে তোর জন্য পাগল, তাহলে তুই কেন অবহেলা করছিস? নিহান আমাকে ভালোবাসে, তোকে কে বললো? এটা আবার বলা লাগে নাকি? তাছাড়া ভাইয়া তো এখন সারা দিনই বলছে এটা।
শোন, নিহান আমাকে ভালোবাসে এখন, কারণ আপাতত ওর কাছে কোনো অপশন নেই। মানে বুঝিয়ে বল। দেখ, নিহান আমাকে ভালোবাসে কিন্তু বিশ্বাস করে না। এটা কি করে হয়? ভালোবাসলে বিশ্বাসটা আপনা আপনি গড়ে ওঠে। আমি তার ভালো লাগা। এখন যদি আমি নির্দোষ প্রমাণ না হতাম, তাহলে নিহান আগের মতোই ব্যবহার করত। ভালোবাসলে নিজের প্রিয়তমাকে অন্যের সামনে অপমান করে কেউ? ভাইয়া রেগে করেছে এসব, কিন্তু অপশন নেই বললি যে। দিয়া তো ভাইয়াকে। হ্যাঁ, তবে ভাইয়া তো ভালোবাসে না ওকে, আর না ফুপি পছন্দ করে, তাই দিয়াকে কখনোই বিয়ে করবে না ভাইয়া। আমার থেকে বেটার কাউকে পেলেই দেখবি পল্টি নেবে। কি যাতা বলছিস? ঠিকই বলেছি। আমার প্রতি নিহান ভাই শুধু তার দায়িত্ব ফলায়, আর কিছু না। আর যদি কিছু থেকেও থাকে সেটা মায়া, আর আমাকে অপমান করার জেদ। তাহলে কি কখনই আর আপন করবি না ভাইয়াকে? যদি কখনো সে ভালোবাসে তবেই। তোরা দুজন এক হলেই আমি খুশি। তাই? আচ্ছা শোন, আমি কিছুদিন খুব ব্যস্ত থাকবো অফিসের নতুন প্রজেক্টটা নিয়ে, তাই রাগ করিস না প্লিজ। ঠিক আছে। তৌসি বাসায় ফিরবে, নিহান কোথা থেকে এসে সামনে দাঁড়ালো। এত বাইরের খাবার কেন খাস? আপনার ভাবতে হবে না আমাকে নিয়ে। তাহলে কে ভাববে? কেউ না, জানতো আমি বাসায় যাব। সব সময় এত খারাপ ব্যবহার কেন করিস বলবি? আপনার সাথে ভালো ব্যবহার করার মতো একটা কারণ দেখান। ভালো করে কথা বল, নইলে। কি করবেন? নিহান তৌসিকে টেনে গাড়িতে তুলল, তারপর গালে কিস দিয়ে তাকিয়ে রইল। তৌসি নিহানকে চড় মারতে নিয়েও হাত ফিরিয়ে এনে খুব জোরে গাড়ির দরজায় বাড়ি মারল। ওর হাত সাথে সাথে ফুলে নীল হয়ে গেল। তুষি, কি করেছিস? এরকম কেন করছিস? নিজের ক্ষতি করে খুব আনন্দ লাগে, তাই না? আপনি জানেন না আমি কেন এরকম করছি? ক্ষমা চেয়েছি তো আমি, তুষি। আপনি যান এখান থেকে। চলে গেলে তুই খুশি হবি? হ্যাঁ হ্যাঁ, যান। নিহান গাড়ি থেকে বের হয়ে গেল, মুখটা কালো করে। সরি কলিজা, আমার ডক্টর ফায়েজের সাথে কথা বলতে হবে। তিনি দেশে আসার আগেই, না হলে সবাই সবটা জেনে যাবে। সোজা অফিসে চলে গেল। ম্যাম, আমাদের সব কিছু ঠিক হয়ে গেছে। তামজিদ চৌধুরী, শিশির চৌধুরী কোনো ক্ষতি করতে পারবে না কোম্পানির। ধন্যবাদ। আপনার সাহায্য না করলে আমার একার পক্ষে কিছুই সম্ভব হতো না। ধন্যবাদ দিবেন না ম্যাম, এটা আমাদের সবার কোম্পানি। দাদু ঠিক মানুষটিকেই রেখে গেছে। ধন্যবাদ ম্যাম। পরদিন তৌসির ভার্সিটির ক্লাস নেই, তাই নিহানের বাসায় গেল। ঘুম থেকে উঠে রুমের বাইরে এসে দেখে তৌসি দাঁড়ানো, চোখ ডোলে আবার দেখছে। চোখ তুলে ফেলবেন নাকি ডোলে ডোলে? নিন কফি, আমি ফুপির কাছেই যাই। তৌসি ফিরতেই নিহান আবারও হাত টেনে ধরে রুমে ঢুকিয়ে নিল। ঢোক গিলছে তৌসি। নিহানের লাল চোখ দেখে নিহান দেয়ালে হাত ঠেকিয়ে মাঝে তৌসিকে দাঁড় করিয়ে বলল, তুই অনেক বেয়াদব হয়ে গেছিস তৌসি। একটা কথা কেন ভুলে যাস? আমি তোর বয়সে বড়, তুই বারবার সবার সামনে এরকম কেন করিস? তৌসি মিনমিন করে বলল, আপনি সবার সামনে কথা বলতে আসেন কেন? নিহান বেশ ঝাঁঝালো গলায় বলল, কি বললি তুই? কিছু না, কিছু বলিনি, সরি। ভুল তো করেছিস, শাস্তি তো পাবি। তৌসির গালে এক আঙ্গুল বোলাতে বোলাতে বলল। তৌসি শিহরণে চোখ বুঝে নিল, কাপা কাপা ঠোঁটে বলল, কি শাস্তি? নিহান তৌসির থুতনি ধরে মুখ তুলে ঠোঁটের মাঝে নিজের ঠোঁট পুড়ে দিল। 3 দিন পার হয়ে গেল। সেদিন ফুফির থেকে কিছু জানতে পারেনি তৌসি। আজ আবার ডক্টর আজাদ কল দিয়েছিল। কি, আপনি তো কিছু জানালেন না? তোমার কি চাই আমাকে পরিষ্কার করে বলো। বেশি কিছু না, আপনাদের তো হাজার হাজার কোটি টাকা, তার থেকে আমাকে 100 কোটি টাকা দিলেই আমি খুশি। পেয়ে যাবে, সময় দাও কিছুদিন। ওকে, কিন্তু বেশি দিন না। দাদি অনেক চিন্তা করে একটা বুদ্ধি আটলো। দাদি আর বাকিরা গেল মিটিংয়ে বসেছে ঘরের দরজা আটকে। মা, কি নিয়ে কথা বলবে? শোন, আমরা সবাই কিছুদিন তৌসির সাথে খুব ভালো আচরণ করব, আর সম্পত্তিগুলো শিশিরের নামে লিখে দিলেই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। কি বলছেন মা? কার না কার পাপের ফসল, তাকে আদর করব? আমার তো ওকে ছুতেই ঘেন্না লাগে। কিছু করার নেই বৌমা, আমাদের শিশিরের সিকিউর ফিউচারের জন্য এটা করতে হবে। শেষমেশ প্রতারণা করব মা? ওই মুখ পুড়ে, নিজেই তো একটা প্রতারণা। ভুলে যাস না কার জারজ সন্তান, ও যাকে কেউ তোদের মরার সন্তানের সাথে বদলি করে রেখে গেছে। আর হ্যাঁ, আমি চাই না ও এটা কখনো জানুক, তাহলে আমাদেরই ক্ষতি হবে।
রাতে তৌসি সিসিটিভি ফুটেজ চেক করে। গোল মিটিংয়ের কথাগুলো শুনে গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। এটা কি করে সম্ভব? এটা হতে পারে না। এতটা খারাপ তোমরা? ছি, নিজের প্রয়োজনে। ওকে দেন লেটস প্লে গেম। মন খারাপেরা খুব বাজেভাবে চেপে ধরেছে, অস্থির লাগছে। তৌসি ফেসবুকে একটা শর্ট ভিডিও আপলোড দিল, গানের যেটা মাত্রই রেকর্ড করেছে। অতিরিক্ত মন খারাপেরা উপচে পড়ে হৃদয় থেকে বের করেছে লাইনগুলো। নিহান কুহু আর সেই অজানা লোকটাও গানটা শুনে অঝরে কাঁদছে। নিজের কথা ভাবতে গিয়েও ভুলেছে সবাই। কাউকে স্বার্থের বাইরে গিয়েও ভালোবাসা যায়। এত বড় পৃথিবীতে আমার কেউ নেই, সবাই আমায় ভালোবাসে শুধু নিজের প্রয়োজনেই। এত বড় পৃথিবীতে আমার কেউ নেই, আমার কেউ নেই, কেউ নেই।